বউ হয়ে প্রথম আসলেন নাখালপাড়াতে, তখন আসলে কেমন ছিল নাখালপাড়া? তখন তো পুরা জঙ্গল ছিল আর মাটির ঘর ছিল, সব মাটির ঘর। আমিও বউ হয়ে মাটির ঘরে আমার শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম। কোথা থেকে আসলে আসলেন এই নাখালপাড়াতে এবং এটা কত সালের ঘটনা? এটা তো আমি ঠিক মনে নাই, স্বাধীন হয়েছে কত বছর। 71-এ আপনি আসলেন? না না, 71-এর আরো আগে, আরো মনে করেন 10 বছর আগে। মানে 61 সালে তাহলে আপনার হ্যাঁ, বউ হয়ে এখানে হ্যাঁ আসলেন? এখানে, হ্যাঁ 61 এরকম হবে। এখন যেমন বাড়ির ছাদে দাঁড়ালে হ্যাঁ, আপনি আশেপাশে বিল্ডিং ছাড়া কিছুই হয়তো বা দেখতে পান না না। না, কিছু তখন ছিল কেমন না। ছিল আসলে? তখন ভালোই লাগতো, ভালো লাগতো কেন, মনে করেন সব আমরা একসাথে পরিবার ছিল, তারপর একতা, অনেক একতা ছিল। এখন তো সব হয়ে গেছে না, ছিন্ন বিচ্ছিন্ন। ননাসের ছেলে মেয়েরা আমরা সব বান্ধবীর মতো ছিলাম, সবাই একটু আনন্দ ফুর্তি হইচই করে। এখন তো এগুলো নাই। আমাদের আগেরগুলো, এই সিনারিগুলোই ভালো লাগতেছে। এখন এত ঘনবসতি, নোংরা পরিবেশ। আচ্ছা, আপনার কি তখনকার সবকিছু মনে পড়ে? আশেপাশে কি কি ছিল, এইদিকে কি কি ছিল? হ্যাঁ হ্যাঁ, আছে, মনে আছে। আমার শ্বশুরের লিচু বাগান ছিল, নামে এখন আছে লিচু বাগান। অনেক লিচুর বাগানই ছিল। আমার হাজবেন্ডেরও অনেক ছিল, আনারসের ক্ষেত। এই বাড়িটার নাম দিত রিক্সাওয়ালারা বাগান বাড়ি। আমাদের ঘরের বাড়ি থেকে কোনো গাছ বাদ ছিল না। নাখালপাড়ার ওইদিকে যে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, ছোটবেলায় ছিল হচ্ছে আপনার না, না। ভিটা কোলা, হ্যাঁ। এরপর তিব্বত, হ্যাঁ। নাবিস্কো। হ্যাঁ, এই দুইটাই ছিল। আচ্ছা। এরপরে সবগুলা হয়েছে এই দুইটা, তিব্বত আর নাবিস্কো, হক, এই 3টা ফ্যাক্টরি ছিল তখন। ও আর ওই যে এখন যে হয়েছে আই চ্যালেঞ্জ, ওইটা ছিল রহমত অয়েল মিল। আপনার তো অনেক বয়স হয়ে গেল, হ্যাঁ, পুরো নাখালপাড়াটা আমি- দেখলেন। হ্যাঁ। এখন আসলে কেমন লাগে? আগের কথা যখন মনে পড়ে তখন হ্যাঁ। এখনকার এত বিল্ডিং, এত আধুনিকতার ছোঁয়া, তারপরেও কি আপনার মন ভরে? না না, আগের জিনিসের মতো এখন ওদের বলি না, আমরা আগে কত লাফাইছি, দৌড়াইছি, সাইকেল চালাইছি, কত কিছু আমরা করছি ছোটবেলা। আর এখন তো কিছুই না, ঘরের ভিতরে মুরগির ফার্মের মতো সব বাচ্চা কাচ্চারা, নাইনাচোরা। এখন আর ওই রকম লাগে না। জীবন নাটকের এই পুরোটা সময় তিনি দেখেছেন নাখালপাড়ার বদলে যাওয়া, দেখেছেন হাজারো মানুষের আসা যাওয়া। যার হাত ধরে প্রথম তিনি এই এলাকায় এসেছিলেন, শুয়েছেন তার প্রিয় সন্তানকে শুয়ে রেখেছেন এখানকার মাটিতে। এই মাটি যেন তার কাছে তার প্রিয়জনের মতো আপন। কে আপন, কে পর, কেই বা আসল, কেই বা নকল, এই সকল নাকালদের নিয়েই বলছি এখন। নাম ছিল নাকালপাড়া। নাকাল মানে আরবিতে খেজুরের গাছ, আর তার সাথে পাড়া যুক্ত হয়ে নাখালপাড়া। বইয়ে এমনই লেখা আছে নাখালপাড়ার নামকরণের ইতিহাসে। শুধুমাত্র বইয়ে পড়ে নাখালপাড়া খুঁজতে আসলে এই এলাকার দেখা মিলবে না কোনোদিনই, কেননা সেই দিন আর নেই। ঢাকার এই আদি এলাকার চিত্র এখন পাল্টেছে। আগে গাছগাছালি, এমনকি ধানি জমিতে ভরপুর থাকলেও এখন এসব দেখা যায় না। ঘনবসতিপূর্ণ এই এলাকায় এখন বিল্ডিংয়ে ছেয়ে গেছে। আসলে এই পুরা নাখালপাড়া এরিয়াটা একটা সময় ছিল হচ্ছে কৃষির জন্য বিখ্যাত, ওইটা যদি একটু শুনতাম। পুরা নাখালপাড়া আপনারা যা দেখেন, রেলের পশ্চিম পার, পূব পার, এরা কৃষি নির্ভর, প্রত্যেকে কৃষি নির্ভর ছিল, প্রত্যেকের কৃষি ক্ষেত ছিল। এটাই তাদের আয় উন্নতি, আয় যা ছিল এই কৃষির থেকে। আম, কাঁঠাল গাছ, এগুলো, ধান, পাট, তিল, সব কিছু এই জমিতে হইতো। এখানে আমরা ছিলাম সারা নাখালপাড়ায় 25টা ফ্যামিলি হবে, 30টা ধরেন, এরা সব কৃষি নির্ভর ছিল। আর এখন যারা আছে কেউ কৃষি নির্ভর না, সব ঘর ভাড়ার উপরে চলে এখানকার যারা অরিজিনাল। আর যারা বাইরে থেকে এখানে বাড়িঘর করছে, কিনা নিছে আমাদের থেকে, এরা কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ এইভাবে এটা ডেভেলপ হয়েছে। প্রত্যেকের বাড়িতে মাটির ঘর, সব মাটির ঘর, কোনো টিন, সে উপরে টিন, মাটির দেওয়াল, প্রত্যেকের বাড়িতে। এটা যত দেখেন, যার অবস্থা যা আছে ওই রকম। আমাদের বাড়িতে আছে 5টা মাটির ঘর, কুয়ার পানি খাইতাম। একটা বাড়িতে থাকতো, একটা ভিতর বাড়িতে কুয়া, মেয়েদের জন্য ভিতর বাড়িতে, বাড়িতে মেহমান টেমান আসলে
এটা আমরা কুয়ার পানি খাইতাম। আপনি যে ঘটনাটা বলছিলেন সেটা তো আসলে অনেক আগের, এবং এই যে এই ট্রানজিশনটা আসলে কত বছরের মধ্যে পরিবর্তনটা আপনারা দেখলেন? এই পরিবর্তনটা দেখলাম 62-60 থেকে এটা আস্তে আস্তে এই সব বেচা শুরু হলো, আমরা বেচা কিনা শুরু করলাম, বাইরের লোকজন আসা শুরু করলো, এরপর থেকে একবারে মনে করেন এই পর্যন্ত। সেই মুক্তিযুদ্ধের কথা আপনার অবশ্যই মনে আছে। হ্যাঁ, বলেন। মুক্তিযুদ্ধের সময় আসলে এই জায়গাটার একটা ইতিহাস তো আছে নিশ্চয়ই, আপনি তখন জানেন যে এত বিল্ডিং ছিল না, তখন তো গেরিলারাও এখানে অবস্থান নিয়েছিল এবং তাদের যে গেরিলারা এখানে থাকতে পারে না, এই শহরের ভিতরে থাকতে, শহরের সাইডে দিয়ে থাকছে গেরিলারা, এই শহরের ভিতরে থাকতে পারে নাই। 2 জন আর্মি আন্দা হাইটে যেতেছে মেন রোড দিয়া, আপনি এই মাথা তো ওই মাথা ক্লিয়ার, তাদেরকে দেখলে এত আতঙ্কে থাকতো লোক। নাখালপাড়া আর তেজগাঁও একে অপরের সাথে পাশাপাশি করে গড়ে উঠেছে। নাখালপাড়া পূর্ব এবং পশ্চিম পাড় ভাগ করে গড়ে ওঠা, আর তার সাথেই লাগোয়া এলাকাটির নাম তেজগাঁও। পাকিস্তান আমল থেকেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এখানে। এখন যে সকল পণ্যের নাম শুনলে সহজেই নস্টালজিক হয়ে যায় মানুষ, সেই ফ্যাক্টরিগুলো ঠিক নাখালপাড়ার উল্টো দিকে, আর এসব প্রতিষ্ঠানের কর্মীদের বসবাসের স্থান হয়ে ওঠে নাখালপাড়া। কথায় কথায় বলছিলেন যে নাখালপাড়া, যখন নাখালপাড়া আসলে এরকম নাখালপাড়া ছিল না, তখন আসলে ফ্যাক্টরির রূপটা কেমন ছিল? আপনি কোন ফ্যাক্টরিতে আসলে শুনছিলাম যে তিব্বতে কাজ করছিলেন? অতি ফার্স্টে ছিলাম রহিম মেটেল, ওইটার মধ্যে ছিলাম। ওখান থেকে পরে আইলাম নাবিস্কো হওয়ার পরে তারপরে এই যে কোকাকোলা ছিল, কোকাকোলা আইসে পরে তখন আমি এখান থেকে, ওই সময় তো লোকজন এত ছিল না, লোকের খুব অভাব ছিল, মানুষ রাস্তা থেকে টাইনা আইনা তারপরে ভর্তি করতো। 7 আপের ভিতরে গেলাম। এটা কত সালের ঘটনা তো? এটা ধরুন না 70। তখন 7 আপ কোম্পানিটা আসলে কেমন ছিল? আপনারা তো তখন 7 আপ ফ্যাক্টরিটা ওই সময় খুব জমজমা ছিল, ওই সময় তো এত ছিল না। আর একটা ওই চকবাজার থেকে একটা ওই যে সোডার বোতল, ওই তো ঠেলা গাড়িটা, ওই মুখ খাওয়ার মধ্যে বল থাকতো, ওইটা বাইঙ্গা দিত, 5 টাকা করে নিত, 2 টাকা করে নিত, তখন আমরা ওইটা খাইতাম আর কি। পরে যখন এই 7 আপ আইলো তখন আমরা এই 7 আপে এখন তো কোনো পলট খালিই নাই। আগে তো আম কাঁঠালের গাছ ছিল, আমাদের বাড়ি ছিল মুরা, ওই সময় তো এত গাছ কাটে নাই, পলট খালি বিক্রি করছে, পলটে খালি পিলার, 4 কোণায় পিলার ডাবাইয়া তারপরে হেরা বিক্রি করে গেছে। তারপরে ফ্যাক্টরি আয়া আস্তে আস্তে গাছ কাইটা তারপরে ফ্যাক্টরি করছে। এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা বৃহত্তম এই আবাসিক এলাকার বাড়িঘর নির্মাণে বেশিরভাগ ক্ষেত্রেই মানা হয়নি কোনো নিয়মনীতি। রাস্তায় দাঁড়িয়েই 2 ভবনের ফাঁক দিয়ে যতটুকু আকাশ দেখা যায়, গলিগুলোর পরিধি তার থেকেও সরু। পাশাপাশি 2টো রিক্সা চলাচল দূরে থাক, একটা রিক্সা গেলে আরেকটা মানুষ হাঁটার মতো জায়গা থাকে না রাস্তায়। এই নাখালপাড়াতে প্রায় 2 লাখের বেশি সাধারণ জনগণের বসবাস। তবে যারা এলাকাবাসী রয়েছে তারা বলছেন এখানে বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত। এখানে নেই নির্দিষ্ট কোনো স্থায়ী কাঁচা বাজার কিংবা খেলার মাঠ অথবা কমিউনিটি সেন্টার, যার ফলে তাদেরকে বাজার করতে হচ্ছে এরকম ছোট ছোট প্লটে গড়ে ওঠা অস্থায়ী বাজার থেকে কিংবা বাসার নিচে যে ভ্যান গাড়ি আসছে সেখান থেকে। আপনাদের তো এখানে কোনো স্থায়ী বাজার নেই, তাহলে আপনাদের আসলে বাজারের জন্য কিসের উপর আমাদের নির্ভরশীল? এখানে বাজারটা হইলো যে নাখালপাড়া, এই যে কিছু বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালাদের বাড়ির নিচে কিছু কিছু দোকান বাজারের মতন করে দিচ্ছে। আর এক হইলো কারণ বাজার কাছে, ওখান থেকে আপনার যে যত ভ্যান গাড়ি আছে, যত হকাররা আছে, এরা নিয়ে আসে বাজার। আর রেল লাইনের উপরে মাঝে মধ্যে কিছু বসে, এখন আর নাই কিন্তু রেল লাইনের উপরে বাজারটা। আচ্ছা, স্থায়ী বাজার না থাকার ফলে আপনাদের তো পণ্য অনেক বেশি দামে কিনতে হয়। এটা তো আমরা বলতে পারি না, যাচাই করতে পারি না, যা বলে তা দিয়ে কিনতে হয়। নাখালপাড়া কোনো খেলার মাঠই নেই, বাজারও নাই,
একটা ভালো বাজার তো তাও না। এই দেখেন বাজারের পরিস্থিতি, কাঁচা বাজার, এই মুরগি বাজার, মানে এই এলাকা এটা কমার্শিয়াল এলাকা, তারপরে এখানে যে দুর্ভোগ মানুষের বলা খুবই টাফ। যেমন আমি এখন এই শাইনবাগ থেকে আসছি, এখানে বাজার এখন এই অবস্থা আর কি। ওই পাশে যাবেন, এই যে রেলগাড়ি রাস্তা কাটা, ওই পাশে যাওয়া যাচ্ছে না। বিকেলে একটা বাজার আছে, কিন্তু আমাদের মতো লোক যাইতে পারবে না। এই নাখালপাড়ায় যাদের আদি নিবাস, যাদের চোখের সামনে বদলে গেল এই এলাকা, মাঝে মাঝেই যেন চোখ বন্ধ করে খোঁজেন সেই পুরনোকে। ব্রিটিশ আমলে তৈরি করা রেল লাইন ভাগ করেছে নাখালপাড়ার পূর্ব পশ্চিম, আর তার উপর দিয়েই বয়ে চলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেন পুরনোকে ফেলে নতুনের এগিয়ে যাবার বার্তা দেয়। আমরা আসলে এই যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি, এটার এক পাশে আসলে পূর্ব নাখালপাড়া, আর এক পাশে পশ্চিম নাখালপাড়া। পূর্ব নাখালপাড়া হইলো এই পাশে, আমাদের ডান পাশে, আর পশ্চিম নাখালপাড়া হইলো বাম পাশে। বলা যায় যে ৩-৪টা পরিবারের মধ্যে আপনাদের একটা পরিবার যারা আসলে নাখালপাড়ার প্রথম নাখালপাড়াটাকে আপনারা দেখলেন, তখনের পর থেকে আসলে নাখালপাড়াতে এত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, প্রধানমন্ত্রীর কার্যালয়, ব্যাংক, হোস্টেল, বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলো, আসলে এই জায়গাটাকে কেন বেছে নিয়ে গড়ে উঠলো? আমাদের চোখের সামনে এই নাখালপাড়াটা পরিবর্তন হয়ে গেছে। নাখালপাড়াটা আমরা ছোটোবেলা জন্মের পরের থেকে যেরকম দেখছি, এখন কিন্তু সেই রকম না। আর এটা কিন্তু একদিনে হয় নাই। যেমন সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের অ্যাসেম্বলি ছিল, এখন যে প্রধানমন্ত্রীর অফিসটা, এটা ছিল তখন সংসদ ভবন। ওই সংসদ ভবন হয়েছে কিন্তু পরে, এটা ছিল প্রথম সংসদ ভবন। এই সংসদ ভবনের ঠিক দক্ষিণ পাশে, রাস্তার দক্ষিণ পাশে হলো এটা ছিল এমপি হোস্টেল, এমপিরা এখানে থাকতো। এখন তারপরেই মনে করেন এই এলাকাটা, তারপরে শিল্প এলাকা হইল। এই দুইটা জিনিস হওয়ার পর নাখালপাড়ার গুরুত্বটা আমার মনে হয় একটু বাইরে গেছে। শিল্প এলাকার পাশে হলো এই নাখালপাড়াটা, আর ওই সাইডটা ছিল সমস্ত বিল। এইখানটা অল্প একটু বিল ছিল, ওই বর্ষাকালে আপনার নৌকা দিয়ে পার হইতো, আর উন্না মাসে তখন হাইটা আসা যাওয়া করতো। তখন মনে করেন এই শিল্প এলাকাটা হওয়ার পরেই এই আস্তে আস্তে লোকজন এই নাখালপাড়ার দিকে চাপলো। ডিআইটি যখন একর করে শিল্প জোন করলো, তখন ৩৬৫টা প্লট করলো। ৩৬৫টা প্লট করছে এক একটা। এই লোকগুলা ওইখানে তো আর বসবাস করতো না, আশেপাশে এলাকার মধ্যে। তখন এই শিল্প এলাকার পাশের এলাকাটাই ছিল এই নাখালপাড়া। কত পয়সা দিয়ে আসলে এই যে নাখালপাড়ায় আপনারা নদী পার হতেন যখন পানি উঠতো? ওই যে আমরা নাখালপাড়াতে শিল্প এলাকা যে যাইতাম, তখন মনে করেন 5 পয়সা। একদিকে শিল্পাঞ্চল আর আরেকদিকে রয়েছে সরকারি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব মিলে এই এলাকায় বসবাসকারী মানুষের ধরনও এক এক রকম। অনেক আগে থেকেই এই এলাকার মানুষের জন্য চর্চা শুরু হয় সামাজিক সংগঠনগুলোর। এলাকা ভিত্তিক এই সংগঠনগুলো নানা সামাজিক কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একাত্ম থাকার চেষ্টা করেন। আপনারা একটা যুব সংঘ করলেন, এটা যদি ইতিহাসটা আমাদেরকে একটু বলতেন যে কীভাবে আসলে যুব সংঘটা আসলে আসলো? এই যুব সংঘের প্রেক্ষাপট বলতে গেলে অনেক সময়, তারপরে আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতেছি যে এটা 1986 সালে আমাদের এলাকার বড় ভাইরা সবাই মিলে, যার নেতৃত্ব দিচ্ছেন আলহাজ সাদিকুর রহমান হিরু, উনি এটার প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক। ওনার নেতৃত্বে এলাকার তৎকালীন সময়ের যুব সমাজরা মিলেই এই সংগঠনটা করে। পরবর্তীতে আমরা এখন পর্যন্ত যে জেনারেশন আছে, প্রায় 5টা জেনারেশন এইটার সাথে ইনভলভ হয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করি। প্রতি বছর হাজিদের বিদায় অনুষ্ঠান হয়। আমরা প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করি। কুরবানির সময় ব্লিচিং পাউডার এবং বজ্র নিষ্কাশনের জন্য বস্তা বিতরণ করি। খেলাধুলা ছিল, একসময় আমাদের পাইনিয়ার টিম ছিল ফুটবলে। তারপরে আমাদের দাবা, প্রথম ডিভিশন দাবা ছিল।
যে আর থেকে আজকে আমাদের গ্র্যান্ড মাস্টার আছে, তারপর প্রথম ডিভিশনে এখনও কয়েকটা ছেলে খেলে, এবং দাবা ফেডারেশনের কর্মকর্তাও আছে আমাদের যুব কল্যাণ থেকে যারা সৃষ্টি হয়ে গেছে। যে আপনাদের মাঝে যে এক ধরনের একটা বন্ডিং কিংবা এই যে একটা মহল্লার যে ভালোবাসা, একটা ভ্রাতৃত্ববোধ, এটাকে আসলে কিভাবে গড়ে উঠলো কিংবা এটা কি আসলে গড়ে উঠেছে নাকি? এইটা তো গড়ে উঠছে দেখি তো আজকে আমরা এই পর্যন্ত সবাই একসাথে থাকতে পারতেছি গ্রামের মতো। কারণ আমরা এই যে গত বছরও আমরা এই বছর আমরা ফেব্রুয়ারিতে একটা পিকনিক করলাম যেখানে 1200 সদস্য গেছে, এবং এটা চারটিখানি ব্যাপার না, একটা ক্লাব থেকে 1200 সদস্য যায় একটা পিকনিক করা। তো এটা কেন হয়েছে? সবাই উদ্বুদ্ধ হয়েই তো একসাথে গেছে। আমরা চাই যে এলাকায় সবাই মিলে আমরা একটা পরিবারের মতো বসবাস করতে চাই, এবং আমরা সবাই সবার। আদিয়া নতুনের মিশেলে পূর্ব পশ্চিমের নাখালপাড়ার সুরত যেন সময়ের চেয়েও দ্রুত গতিতে পাল্টেছে। কোথায় যেন শিকড়ের টানে খুব বেশি বদলায়নি এই এলাকার মানুষেরা। তারা এখনও চেনে আপন মানুষ, আর সেটা নেই হয়তো আঁকড়ে পড়ে থাকেন নিজের অতীত।